আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আজকে আসলে একেবারে ঈদের মতো একটা খুশি লাগতেছে একজন বাংলাদেশি হিসেবে। আপনারা সবাই হয়তোবা অবগত, আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক বিভিন্ন ইস্যু নিয়ে একেবারে ইন্টারন্যাশনাল ভাবে খুবই উত্তেজনাকর অবস্থা। অলরেডি ভারতের পররাষ্ট্র সচিব আসছিল বাংলাদেশে, বৈঠকও করছিল, কিন্তু কোনো উন্নতি হয় না। উন্নতি না হওয়ার কয়েকটা কারণও আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেটা ছিল কিন্তু একবারে নতজানু। আমাদের বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করে, বিভিন্ন সময় যারা দেশটাকে পরিচালনা করছিল, তারা বলতেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নাকি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আরে ভাই, এটা কোন ধরনের নীতি? একটা দেশ আরেকটা দেশের কখনো বন্ধু হয় না। একটা দেশ আরেকটা দেশের সাথে তার নিজের স্বার্থ রক্ষা করে ব্যবসা বাণিজ্য করতে হয়। আপনি আমার দেশে আসবেন, আপনি ভিসা ফিস দিয়ে আসবেন, আমার দেশের নাগরিক আপনার দেশে যাইব, ভিসা ফিস দিয়ে যাইব। এখানে বন্ধু কেমন হইলো? বন্ধু হলে তো আমি ঠিক আছে, ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে আসবে, তাহলে তো ফিরি আসার দরকার, আমরা তাদের দেশে যাবো, তা ফিরি, এটাকে বলে বন্ধু। তো এই ধরনের রাষ্ট্র পরিচালনা যারা করছেন, পররাষ্ট্রনীতি নত জানো, সবসময় টিভিতে আসে, বিভিন্ন টকশোতে বলতেন ভারতের সাথে আমাদের সম্পর্ক হইল বন্ধু রাষ্ট্র, কারোর সাথে কখনো আমাদের শত্রুতামি নাই, সবার সাথে হইল আমাদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র। এই ধরনের নীতিতে যারা দেশটাকে চালাইছেন, তারা আন্তর্জাতিকভাবে দেশটাকে একবারে নতজানু করে দিয়েছেন। এখন এই কারণে হঠাৎ করে যখন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসছে, উনি তো একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, নোবেল জয়ী। ওনার ডাকে যদি 20-22টা দেশের ইউরোপিয়ান কান্ট্রির অ্যাম্বাসাডার বাংলাদেশে আসতে পারে, তাহলে বুঝতে হবে এই লোকটার দাম কিন্তু অনেক উপরে। আপনারা অনেকজন অনেক রকম মন্তব্য করতে পারেন, উনি ব্যাংকের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, এনজিওর ব্যবসা করে। ভাই, সেটা হলো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশে তো বহুত বড় বড় হুজুরুদি চাইছি আমরা, বহুত বড় বড় বালা এই যে বহুত বড় বড় একবারে ভালো ভালো একবারে ইমানদার লোক দিয়েও চাইছি। এই 54 বছর 55 বছর দেশের কি কোনো উন্নতি হয়েছে? চুরি সবাই করে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা যদি আমাদের দেশটা যদি সামনের দিকে আগাই যায়, আমাদের সমস্যা কি? আপনার সমস্যা কি? উনি ওনার ডাকে যদি ইউরোপ থেকে 20-22টা কান্ট্রির অ্যাম্বাসাডার বাংলাদেশে আসতে পারে, তাহলে বুঝতে হবে যে ওনার ক্ষমতা আছে। আর হঠাৎ করে ইন্ডিয়া আমাদের এত পিছনে লাগার কারণ কি? এক সময় মাওলানা ভাসানী বলছিল যে যখন দেখবেন যে ভারত আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে। আর যখন দেখবেন যে ভারত আমাদেরকে নিয়ে প্রশংসা করতেছে, তখন বুঝতে হবে আমরা বিপদের মধ্যে আছি, আমরা ভুল পথে যাইতেছি। ভারত এখন আমাদেরকে নিয়ে এত সমালোচনা কেন করে? আমরা সঠিক পথে আছি। আমাদের সাথে সবার সাথে কথা হবে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে, নতজানুভাবে পররাষ্ট্রনীতি করিয়াম, দেশ নতজানুভাবে চালাইয়াম। আর কত ফেলানির মতো মেয়েরে বাংলাদেশ বর্ডারে মারি আপনারা উল্টা করে থুই দিবেন? সিলেট জৈন্তপুর সীমান্তে যে কোনো সময় ঢুকিয়ে আপনারা বাংলাদেশ থেকে কৃষক ধরে লিয়ে যাবেন, সাতক্ষীরা সীমান্তে, লালমনিরহাট সীমান্তে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, যশোর বেনাপোল সীমান্তে, ফেনী সীমান্তে। আপনাদের এগুলো সহ্য করলে বাংলাদেশ ভালো, যখন আমরা প্রতিবাদ করি তখনই তো বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশে এই সমস্যা, বাংলাদেশ জেহাদি করতেছে, এই করতেছে। ভারতের কিছু মিডিয়া তো সবসময় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করতেছে। আজকের খুশির সংবাদ হইল, কালকে আমি 2টা বাংলা চ্যানেলে একটা নিউজ দেখছিলাম। তো একটা হইলো এটিএন নিউজ, আর একটা হইলো আপনার মাছরাঙ্গা নিউজ, মাছরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে দূরপাল্লার কিছু মিসাইল চাইছে, কিন্তু বাংলাদেশের আইএসপিআর এর পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এটা নিয়ে কোনো মুখ খোলে নাই। কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে আমরা এই জিনিসটা দেখছি, যেমন ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ার কয়েকটা নিউজ এটা নিয়ে আপনার সংবাদ করছিল। আর বাংলাদেশের 2টা চ্যানেল আমি কিন্তু দেখছি, এটিএন নিউজ এবং মাছরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশ পাকিস্তানের কাছে দূরপাল্লার মিসাইল চাইছে, যেটার দূরত্ব হবে 400 কিলোমিটার পর্যন্ত। এটা যদি বাংলাদেশ আসলে পায়, পাকিস্তান যদি আমাদেরকে এটা দেয়, আমি জানি এটা আন্তর্জাতিকভাবে এটা কিন্তু অনেক নিষেধাজ্ঞা আসতে পারে। তারপরে যদি পাকিস্তান পাকিস্তান বাংলাদেশের দিতে পারবো কি লেগে? পাকিস্তান আবার আন্তর্জাতিক সবকিছু নিয়ম কানুন পাকিস্তান করার তোরা সম নাই। সত্যি সত্যি যদি বাংলাদেশ সরকারকে পাকিস্তান সরকার এই মিসাইলটা দেয়, বাংলাদেশের সাথে ভারতের কিন্তু ভারসাম্য কিন্তু অনেক দিক থেকে কিন্তু
কাছাকাছি চলে আসবে। হয়তো বা আমাদের কাছে অ্যাটম বোমা নাই, তাতে কি হয়েছে? এই মিসাইল বাংলাদেশ সীমান্তে যদি মোতায়েন করে, আসাম, ত্রিপুরা, কলকাতা, মিজোরাম, উড়িষ্যা, এগুলো কিন্তু বাংলাদেশের আয়ত্তের মধ্যে, এই মিসাইলের আয়ত্তের ভিতরে চলে আসবে। তখন ভারত কিন্তু আমাদের সাথে কথা বলতে হিসাব করে কথা বলবে। ভারত তো এখন আমাদেরকে বলতেছে আধা ঘন্টা দেশ দখল করবে। মিঠুন চক্রবর্তী, ওই যে পাগল ফাটাকেষ্ট, বাংলা ছবি করে, বলিউডের হিন্দি ছবি টবি করে, সে বলতেছে 10 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে। সে বলছে এটা নাকি বলিউডের মতো। আরে পাগল, বলিউড আর কি বাংলাদেশ এক নিরে। বাংলাদেশের মানুষ যদি 1971 সালে বাঁশ আর লাঠি নিয়ে যুদ্ধ করতে পারে, এখন তো 2024, বাংলাদেশের কাছে কিছু হইলেও আছে। এখন এই ইন্ডিয়ার মানুষগুলো এরা হইলো চতুর্থ স্তরের মানুষ। এদের মধ্যে মানুষের মনুষ্যত্বের মন মানসিকতা কম, আর একবারে হিংসুক জাতি। এরা চায় না এদের পার্শ্ববর্তী একটা দেশ সামনের দিকে আগায় যাক। এদের সাথে চীনের সম্পর্ক খারাপ, এদের সাথে নেপালের সম্পর্ক খারাপ। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, কিন্তু ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, তারপরেও তাদের সম্পর্ক ভালো নাই, কারণ ওই দাদাগিরি দেখা সব জায়গা। ভুটানের সাথে সম্পর্ক খারাপ, মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ। সম্পর্ক কার লগে ভালো আছে? পাকিস্তানের সাথে তো জন্মের পর থেকে সম্পর্ক খারাপ। শেষ পর্যন্ত বাংলাদেশের তো ফাইছিল হাতের খেলনা, এটাও হাত থেকে চলে গেছে। এখন ইন্ডিয়া বেহুশ হয়ে গেছে। ইন্ডিয়া চাইতেছে বাংলাদেশ সারা জীবন তাদের একটা রাজ্য, মানে একটা রাজ্য হিসেবে থাকুক, পার্ট অফ দ্য ইন্ডিয়া। বাংলাদেশ পার্ট অফ দ্য ইন্ডিয়া। তারা এটাই বুঝাইতেছে। আমাদের 16 ডিসেম্বর বিজয় দিবস তারা পালন করে, তারা বলে আম করে দেশ স্বাধীন করে দিছে। তা তোরা যদি দেশ স্বাধীন করে দিয়েছে, আমগো 30 লক্ষ মানুষ শহীদ কেমন হয়েছে? ইন্ডিয়া যখন পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ শুরু হয়েছিল, ইন্ডিয়া প্রথমে কেন পাকিস্তানকে অ্যাটাক করেনি? ইন্ডিয়া অ্যাটাক করছিল কখন? ডিসেম্বর মাসের 6 তারিখ, না হলে 4 তারিখ, 6 তারিখ, ডিসেম্বর মাসের 6 তারিখে ইন্ডিয়ার এয়ারবেস থেকে বিমান থেকে হামলা করি কিছু ঘাঁটি দখল করছিল পাকিস্তান। 16 ডিসেম্বর তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপরে ওই দিন কর্নেল আসতে দেয়নি ওইখানে মিটিংয়ের মধ্যে। কর্নেল ওসমানী রে এই মিটিংয়ে থাকতে দেয় নাই, যেখানে পাকিস্তানের সেনারা স্যালেন্ডার করছিল। কর্নেল ওসমানীর হেলিকপ্টার আটকাই দিয়েছিল সিলেট, তাকে ঢাকা আসতে দেয়নি। এটা কিন্তু ইন্ডিয়ার একটা সাইল। আচ্ছা যাই হোক, এগুলো বলতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক লম্বা। এখন সোজা কথা হইলো, বাংলাদেশকে যদি পাকিস্তান যদি এই মিসাইলটা দেয়, এই মিসাইলের দূরত্ব কিন্তু 400 কিলোমিটার। 400 কিলোমিটার বুঝেন তো, অনেক দূর। আর বাংলাদেশের কাছে আছে বর্তমানে লাস্ট 120 কিলোমিটার পর্যন্ত অ্যাটাক করার মতো মিসাইল, এটার নাম হলো টাইগার মিসাইল, তাও তুর্কি থেকে আনছে। এখন এই পাকিস্তান থেকে যদি 400 কিলোমিটার দূরত্বে হামলা করার এই মিসাইলটা বাংলাদেশ পাই যায়, আপনি দেখবেন ভারত বাংলাদেশের সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলবো, কিন্তু ভারতের জন্য তখন একটা হুমকি হয়ে যাবে বাংলাদেশ। এখন এটা হলো আজকের সর্বশেষ। আমি মনে করি পাকিস্তান একটা মুসলমান রাষ্ট্র, আমরা একটা মুসলমান রাষ্ট্র, তারা যদি বাংলাদেশকে মিসাইলটা দেয়, আমি মনে করব বাংলাদেশ সামনের দিকে কারোর সাথে নতজানু করে চলা লাগতো না, যুদ্ধ করা লাগবো না, শুধু মোতায়েন করে রাখলে চলবো। যুদ্ধের দরকার নাই। অস্ত্র হইলে যে যুদ্ধ করতে হবো তা না, অস্ত্র হইলো আপনার দেশের নিরাপত্তার জন্য। যুদ্ধ আমরা কখন করি? কেউ যদি আমগরে অ্যাটাক করে তখন আমরা যুদ্ধ করি। আমরা তো এমনিতে যুদ্ধ করার, একজনের গায়ের উপরে পড়ি, যুদ্ধ করার আমগো দরকার নেই। তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যাদের ভালো লাগবে ভাই ভালো কমেন্ট করিয়েন, যাদের ভালো লাগে না তারা ভাই কিছু বলিয়েন না। একজন বাংলাদেশি হিসেবে আমার মনে চাইছে আমি ভিডিওটা বানাইছি। আসসালামু আলাইকুম।